আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয় হত্যা মামলায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ, ২ আসামি খালাস। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকারীদের মূল শক্তি বললেন প্রধানমন্ত্রী। চেনা মানুষগুলো কিভাবে জাতির পিতার বুকে গুলি চালায় প্রশ্ন। দেশে করোনার মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হার কমেছে। মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, টিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি। এবং নদীতে রাসায়নিক বর্জ্য ফেলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি। জলাভূমি রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের সুপারিশ। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনা মহামারীর ধকল কাটিয়ে মিশরে পর্যটন শিল্পের বিকাশের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। এবারে পুরো সংবাদ। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও থিয়েটার কর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলায় সেনাবাহিনীর চাকুরিচ্যুত মেজর জিয়া সহ ৬ জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। ২০১৬ সালের ২৫শে এপ্রিল রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে মার্কিন দূতাবাস ও ইউএসএইডের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। তদন্তে পুলিশ জানতে পারে সেনাবাহিনী থেকে চাকুরি হারানো মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গিরা। অভিযুক্ত করা হয় ৮ জনকে। মেজর জিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশের হাতে ধরা পড়ে ৪ জন: মোজাম্মেল, আরাফাত, আবদুল্লাহ এবং আসাদুল্লাহ। আদালতে স্বীকারোক্তিও দেন তারা। তাদের নিজস্ব যে 164 আছে সেখানে ইনকালপেটরি কোনো নেই আর এক্সকালপেটরি কোনো কিছু নেই। তারা এই ঘটনার সাথে জড়িত মর্মে কোনো প্রকার অভিযোগ এই প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হননি। এই মামলায় কোনো প্রকার পর্যবেক্ষণ আজকে আদালত কাছ থেকে আমরা পাইনি। যে অবজারভেশন দিয়েছেন বলেছেন আসামিদের অভিন্ন উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মতামত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড হতে বিরত রাখতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় বরখাস্ত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, আকরাম হোসেন, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আবদুল্লাহ জুবায়ের এবং আসাদুল্লাহ ফয়জুলকে। আর সাব্বিরুল হক চৌধুরী এবং জুনায়েদ নামে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যৌক্তিকভাবে দেওয়া হয়েছে। এই মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছে এবং সেটা সন্দেহজনকভাবে এটা প্রমাণ। আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের শক্তির মূল উৎস ছিলেন জিয়াউর রহমান। জিয়াকে বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেন, একজন সাধারণ মেজর থেকে জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিলেন বঙ্গবন্ধু। খালেদা জিয়াকে নিয়ে যে জিয়া প্রতি মাসে 32 নম্বরে বেড়াতে আসতেন, সেই চেনা মানুষগুলোই কিভাবে জাতির পিতার বুকে গুলি চালাতে পারে সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। শোকের মাস আগস্টের শেষ দিনে ছাত্রলীগের আয়োজনে 15 আগস্টের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানকে। ঘৃণা ভরে মনে করিয়ে দিলেন জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার জন্য জিয়ার ভূমিকা। 75 পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে হত্যা, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে, সেখানে যেমন আমাদের দলেরও কিছু বেঈমান মুনাফেক মির্জাফর ছিল, যেটা খন্দকার মোস্তাক গং, আর তার শক্তিটা ছিল জিয়াউর রহমান। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে
এরকম কিন্তু কোনো নজির নাই। কলের রশিদ এবং ফারুক তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতেই তারা স্বীকার করেছে যে জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল এবং জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সেই বেইমানিটা করেছিল। অথচ জিয়া ছিল একটা মেজর। বঙ্গবন্ধু শেখ মুজিবের বদৌলতেই কিন্তু জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছিল। মৃত্যু ভয় এবং শতবাধা অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যর্থ না হতে দেওয়ার শপথ নিয়েই দেশে ফিরে আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। কোনো পদ পদবীর লোভ দূরে রেখে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সব থেকে দুঃখের বিষয় যে বাঙালির জন্য তার জীবনের সব কিছু তিনি ত্যাগ করেছেন, জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি কারাগারে কাটিয়েছেন, আর সেই বাঙালি সেখান থেকে কিছু কুলাঙ্গার জাতির পিতার বুকে গুলি চালালো, পুরো পরিবারকে হত্যা করলো। আমি মাঝে আমার মনে এই প্রশ্নটা জাগে, কিন্তু এর উত্তর আমি খুঁজে পাই না যে এত বড় বেইমানি। আর এরা প্রত্যেকে আমাদের চেনা। এমন মাস নেই জিয়াউর রহমান তার বউকে নিয়ে আমাদের বাড়িতে না আসতো। কর্নেল নূর আসতো, ডালিম সারাদিন তার বউ শাশুড়ি আমাদের বাড়িতেই পড়ে থাকতো। তারাই এই মোস্তাক তো মন্ত্রী ছিল, এত বড় একটা বেইমানি তারা করলো। করোনাকালে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করে দেশ সেবায় বঙ্গবন্ধুর চেতনা এবং আদর্শ প্রতিষ্ঠিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়েও এদেশের প্রতি সহযোগিতার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রণব মুখার্জি লিগেসি ফাউন্ডেশন এর আয়োজনে প্রথম প্রণব মুখার্জি মেমোরিয়াল লেকচারে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য তিনি প্রেরণা হয়ে থাকবেন। They remained beside us as guardians and family friends during our difficult days in India after the assassination of my parents, along with 18 other close family members on 15th August 1975. His departure was a personal loss for me and my family, and I will continue to miss him and his affection. The death of Sri Pranab Mukherjee has created a vacuum in the intellectual as well as in the political arena of the subcontinent. He would remain as an inspiration for coming generation of our region. We would remember him for his support and love for Bangladesh. জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে কৃষক লীগের আলোচনা সভায় তিনি ওই কবরে জিয়াউর রহমানের মরদেহ আছে কিনা সে প্রশ্ন তোলেন। বিএনপি দেশে গুম খুনের রাজনীতি শুরু করে বলে অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমানের লাশ সেখানে তার কবর আছে, এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কাজে আমি এই নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ওই কফিনে কি কোনো লাশ ছিল? দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হার আরো কমেছে নমুনা পরীক্ষাও। গত 24 ঘন্টায় 86 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 26,195 জন। শনাক্তের হার কমে 11% ঘরে নেমেছে। তবে মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় করোনার সংক্রমণ এখনো বেড়ে চলেছে। আফরোজা হাসির রিপোর্ট। টানা লকডাউনের সুফল পাচ্ছে দেশ, কমেছে করোনা ভাইরাসের দাপট। আগের দিনের তুলনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু শনাক্ত ও শনাক্তের হার কমেছে। নতুন 86 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু 26,195 জন। এ সময় 3,357 জন যুক্ত হয়ে দেশে করোনা আক্রান্ত 15 লাখ ছাড়িয়েছে। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 11.95%। বেড়েছে সুস্থতার সংখ্যাও। সর্বোচ্চ মৃত্যু ঢাকায়
এরপর চট্টগ্রাম ও খুলনায় মৃত্যুর সংখ্যা বেশি। রাজশাহীতে সংক্রমণের হার 7.63%। রোগী কমে আসায় রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরেক দফা শয্যা কমানো হয়েছে। খুলনায় করোনা শনাক্তের হার 11%। তবে কয়েকটি জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। ময়মনসিংহে শনাক্তের হার 15.05%। দিনাজপুরে এ হার 16, কুষ্টিয়ায় 17 এবং চাঁদপুরে 15% বেশি। মুন্সিগঞ্জেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। জেলায় শনাক্তের হার 40% বেশি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। চলতি বছর 4 জন ব্যক্তি ও একটি সংগঠনকে মর্যাদাপূর্ণ এই পদক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন রোগের সাশ্রয়ী টিকা উদ্ভাবনে অবদান রাখায় সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ICDDRB'র বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। এই পুরস্কার 28 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধী প্রতিষেধক উদ্ভাবনের যে চেষ্টা, তার অগ্রগামী বিজ্ঞানীদের একজন ফেরদৌসী কাদরী। এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে কলেরা এবং টাইফয়েডের বিরুদ্ধে লড়াইয়ে সাশ্রয়ী টিকা উদ্ভাবনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের গণটিকাদানে বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন ফেরদৌসী কাদরী। যে কার্যক্রম কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে কলেরার প্রাদুর্ভাব ঠেকিয়েছে। বাংলাদেশে করোনা পরীক্ষা ও গবেষণা এবং টিকা পরীক্ষার কার্যক্রমেও যুক্ত ফেরদৌসী কাদরী। টিকা সহজলভ্য করে লাখো মানুষের জীবন রক্ষায় অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি মিলল এবারের রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে। কৃতজ্ঞ এই বিজ্ঞানী জানালেন, বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের উন্নয়নে আরও কাজ করার প্রতিশ্রুতির কথা। তিনি ছাড়াও এবার রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানসি, ফিলিপাইনের রবার্তো বেলন এবং ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ওয়াচডগ। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। মাদকের মামলায় অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মামলার পুলিশ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত নারী ও অসুস্থ বিবেচনায় তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। র্যাবের দায়ের করা মাদক মামলায় 2 সপ্তাহ ধরে কারাগারে আটক চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিএমএম আদালতে 3 দফায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন শুনানি। তবে পরিমণিকে আদালতে হাজির করা হয়নি। তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য, এবং এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। শুধু মাদক নয়, তার বিরুদ্ধে LSD এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকবে। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক প্রডিউসারদের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। র্যাবের দায়ের করা মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে 3 দফায় 7 দিনের রিমান্ড শেষে এখন 10 দিনেরও বেশি সময় ধরে কারাগারে অন্তরীণ আলোচিত চিত্রনায়িকা পরিমণি। তার রিমান্ডের বৈধতার প্রশ্নে রুলের আবেদন নিয়ে উচ্চ আদালতে গেছেন তার আইনজীবীরা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। 2 শিশুকে একটি বাড়িতে পারিবারিক পরিবেশে রাখার বিষয়ে অবশেষে একমত হয়েছেন জাপানি মা আর বাংলাদেশি বাবা। তাই গুলশানের একটি বাড়িতে 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের শিশুদের সাথে থাকতে হবে বাবা মাকে। বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। এর বাইরেও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আদেশের পরিপ্রেক্ষিতে সকাল 10টার পরে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে আসে সিআইডি। এরপরে বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও মা নাকানো এরিকো উপস্থিত হন। শুনানির সময় তারা স্পষ্ট করেন তাদের সন্তানরা ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকুক তা তারা চান না। এজন্য মায়ের পক্ষ থেকে বাড়িধারার একটি বাড়ি এবং বাবার পক্ষ থেকে গুলশানের একটি বাড়িতে শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়।
সাথে কিছু শর্ত দেন দুপক্ষ। এই সময় হাইকোর্টের বিচারপতিগণ দুই শিশুকে খাস কামরায় ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন। আদালত বলেন দুপক্ষই অনড় অবস্থানে, কিন্তু তারা চান শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। দুপক্ষকেই তারা ছাড় দিতে বলেন। বিকেল ৩টায় তারা হাইকোর্ট বেঞ্চকে তাদের সিদ্ধান্ত জানান। গুলশানে একটি বাড়ি ভাড়া করা হয়েছে। এই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চারা একসাথে থাকবেন এবং এই থাকাটা আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ই সেপ্টেম্বরে আদালতে মামলাটি পুনরায় উত্থাপিত হবে নতুন কোনো আদেশের জন্য। একই সাথে প্রবেশন কর্মকর্তা সেখানে থাকবেন এবং তার সাথে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিআইডিকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর আগে জাপানি মা নাকানো এরিকো কথা বললেও এই আদেশের পর উপস্থিত হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি। আদেশের পর দুই শিশুকে সাথে নিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে আসেন বাবা ইমরান শরীফ। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি, তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকেও রোজ, সেটার আনন্দ আমি আপনাকে কি বলবো বলেন। আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারবো। হাইকোর্ট বলেছেন শিশুসহ বাবা মার বিষয়টি তারাও পর্যবেক্ষণ করবেন। কোনো সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী আদেশ দেবেন তারা। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। যেসব শিল্প প্রতিষ্ঠান নদীতে রাসায়নিক বর্জ্য ফেলছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নদী রক্ষায় বিভিন্ন সংগঠন সহ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল উৎস সচল রাখতে ও জলজ সম্পদ রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করার সুপারিশ করেছেন তারা। নদী ও জলাভূমির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনেরও সুপারিশ এসেছে। রোকসানা আমিনের রিপোর্ট। অবৈধ দখল, দূষণ, বালু উত্তোলন, স্লুইস গেট নির্মাণ সহ অপরিকল্পিত প্রকল্প কাজের কারণে মরতে বসা নদীগুলো রক্ষায় নদীর কথা বলতে রিভার ডিফেন্ডার্স কনভেনশন ২০২১, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক দল, হালদার রিসার্চ ল্যাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত কনভেনশনে সারা দেশের নদীর চিত্র তুলে ধরেন বিআরটিএন এর প্রতিনিধিরা। স্কয়ার অ্যাপারেলস লিমিটেড এরা বড় মাপের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান খালের মাঝখানে উপর যে কালভার্ট নির্মাণ করে রাস্তাটাকে অত্যন্ত সরু করে ফেলছেন, খালটাকে সরু করে ফেলছেন। এখানে তাদের দুই প্রতিষ্ঠানেরই ময়লা আবর্জনা এবং দূষিত পানি সম্পূর্ণ খালের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লবলং খাল, এই খালটির মধ্য দিয়ে প্রায় ২ থেকে ২,৫০০ ফ্যাক্টরি পানিগুলো গিয়ে কিন্তু তুরাগ নদীতে পড়ছে। নদী রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। নদীকে যখন আমরা ভাগার বানাবো, আমরা আবর্জনা দিয়ে আমাদের বুদ্ধিমান শিল্পপতিরা যখন ছেড়ে দেয়, কেমিক্যাল ছেড়ে দিচ্ছে নদীতে, নদীকে রক্ষা করতে হলে কিন্তু আমাদের সবারই কিন্তু সচেতন হতে হবে এবং যারা শিল্প বর্জ্য বা কেমিক্যাল বর্জ্য এবং অন্যান্য বর্জ্য আমরা ফেলছি নদীতে এবং নদীর স্বাস্থ্যের হানি ঘটাচ্ছি, তাদের কিন্তু আইনের আওতায় আনতে হবে। নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করার উপর জোর দেওয়া হয় কনভেনশনে। এত বিশাল দায়িত্ব দিয়ে তারপরে তার কোনো ইয়ে নেই, মানে কি বললেন, তার হাত নাই, হাতিয়ারও নাই, এতে হবে না। পানি সম্পদের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় আছে, নদীর মন্ত্রণালয়টা কোথায়? ৮০০ নদী ৮০০ নদীর দেশে নদী বিষয়ক মন্ত্রণালয় হবে না কেন? লেট দেয়ার বি মিনিস্ট্রি অফ রিভার্স, তার আন্ডারে ১ নম্বর এবং সবচেয়ে বড় দপ্তর থাকবে জাতীয় নদী রক্ষা কমিশন। নদীমাতৃক বাংলাদেশের নদী খালগুলো রক্ষায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন প্রাণীবিদরা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই যে পাথর খেকোরা অবৈধভাবে প্রতিনিয়ত উত্তোলন করে নিয়ে যাচ্ছে, এটাকে কঠোর হস্তে দমন করতে হবে যদি আমরা এই পাহাড়ি এলাকার এই নদীগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে চাই। একটা নির্দেশনা ছিল যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে জাতীয় নদী রক্ষা কমিশনের অনাপত্তি নিতে হবে। নদীর দিকটা দেখার জন্য এরকম একটা বিধান যেন করা হয়, যেটা হাইকোর্টের নির্দেশনা রয়েছে। নদী রক্ষা কমিশনকে আমরা স্বাধীন একটি নদী রক্ষা কমিশন গঠনের জন্য আমরাও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে তারা সার্বক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাবেন, দখল দূষণটাকে প্রম্পট অ্যাকশনে যাবেন, কারোর উপরে তারা ডিপেন্ডেন্ট থাকবে না। সারা দেশের নদী দখল ও দূষণ ঠেকাতে কনভেনশনের সুপারিশগুলো জাতীয় নদী রক্ষা কমিশনকে দেয়া হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস।
খেলাধুলার আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে টাইগাররা। আর আজকের আয়োজনের শুরুতেই সেই খবর। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় ম্যাচ শুরু হবে। এবারও গ্যালারিতে দর্শক থাকছেন না। সিরিজ সামনে রেখে দুদলই 5 দিন ধরে প্রস্তুতি নিয়েছে। প্রায় নতুন দল হলেও টিম নিয়ে দারুণ আশাবাদী কিউই অধিনায়ক টম ল্যাথাম। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, গত কয়েক সিরিজের পারফরমেন্স তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। জানাচ্ছেন তামান্না তানজিনা। কোভিডের কারণে সম্পূর্ণ নতুন নিয়মে চলছে বিশ্ব। এতদিনে সেটির সাথে মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররাও। 24শে আগস্ট নিউজিল্যান্ডের সাথে একই দিন করোনা সতর্কতায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ। 27 থেকে 31শে আগস্ট অনুশীলন করেছে বাংলাদেশ দল। মাঝে একদিন বিশ্রাম নিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মাঠে ছিল ব্ল্যাক ক্যাপরাও। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং সবশেষ অস্ট্রেলিয়া, এই সিরিজগুলোতে তামিমের ইনজুরি কিংবা মুশফিকের ছুটি বাংলাদেশ দলকে চিন্তায় ফেলেছিল। তবে তার ক্ষতি পুষিয়ে নিয়েছেন নতুনরা। যদি ভালো ক্রিকেট খেলেন কন্টিনিউয়াসলি এবং যদি ওই ইমপ্রুভমেন্ট গ্রাফটা যদি আপনার কন্টিনিউটি থাকে, তাহলে আপনার অ্যাজ এ টিম আপনারা দেখবেন যে ওয়ার ইন আ ভেরি গুড শেপ। রিয়াদ মনে করছেন, ইতিবাচক ভাবনা নিয়ে মাঠে নামলে এই সিরিজেও ভালো কিছু অর্জন করা সম্ভব। টি-20 ফরম্যাটটা এমন যেখানে আপনি নিজেকে ফেভারিট ভাবতে পারেন, এট দ্য সেম টাইম আবার আপনি অনেক সময় এই জিনিসটা যদি আপনি ওভার কনফিডেন্টলি চিন্তা করেন, তখন এটা আপনার জন্য একটু নেগেটিভ হয়ে যায়। দে আর ভেরি ডিসিপ্লিন সাইড ইন দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড দেয়ার এক্সিকিউশন, উইকেটে কন্ডিশনটা অ্যাডজাস্ট করা এবং অ্যাসেসমেন্টটা অ্যাজ আর্লি এজ পসিবল, যেটা আমরা আগে ব্যাটিং করি বা বোলিং করি, এই জিনিসগুলো আমার মনে হয় আর্লি করলে আমাদের দলের জন্য ভালো। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের কেউ নেই এই সিরিজে। 15 জন নতুন, অভিজ্ঞ বলতে অধিনায়ক টম ল্যাথাম, গ্র্যান্ড হোম সহ 2-4 জন। এক্ষেত্রে ব্যালেন্স একাদশ গঠনে মনোযোগী টিম ম্যানেজমেন্ট। গত মাসে ওদের খেলা দেখেছি। আমার মনে হয় সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। সবাই মোটামুটি নির্ভর আছে, প্রস্তুতিও ভালো হয়েছে। দলের বেশিরভাগ নতুন হলেও ওদের কাছে খেলার সুযোগটাই বড়। এই সিরিজের শেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। এবার ফুটবল। আগামী 5 সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে কিরগিজস্তানের 3 নেশনস টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। জেমিডের দল 7 সেপ্টেম্বর কিরগিজস্তান ও 2 দিন পর কিরগিজস্তানের অনূর্ধ্ব 23 দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশবেকের স্পোর্টস সিটি ফিল্ডে তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে জামাল ভুঁইয়ারা। নতুন 2 প্রবাসী ফুটবলাররাও দলের সাথে অনুশীলন করছেন। এদিন মূলত ফিটনেস ও বল পজিশন নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। আমরা এখানে কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে কোচ, যেগুলো হচ্ছে ফরমেশন বলেন, আমরা কিভাবে নিজেদের ভিতর পাসিং অ্যাবিলিটিটা বাড়াইতে পারি সেটা। সো এটা যদি ওয়ার্কআউট করে ইনশাআল্লাহ আমরা সেটা সাফে অ্যাপ্লাই করতে পারবো। 2 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল। 2019 সালের পর আবারও সাবিনারা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। 9 ও 12 সেপ্টেম্বর নেপাল জাতীয় মহিলা ফুটবল দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মহিলা এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই 2টি ম্যাচ খেলবেন সাবিনারা। বাংলাদেশ দল 6 সেপ্টেম্বর ঢাকা থেকে চার্টার্ড বিমানে কাঠমান্ডু পৌঁছাবেন। 2019 সালে সবশেষ সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলা দল থেকে এই দলে পরিবর্তন মাত্র 2টি। গোলরক্ষক সাথী বিশ্বাস ও ডিফেন্ডার নাসরিন আক্তার প্রথমবারের মতো বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। আমরা যেহেতু দীর্ঘদিন পরে একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, সো আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। যদিও আমাদের 2টা দলই আমাদের শক্তিশালী, জর্ডান এবং ইরান, তারা আমাদের থেকে র্যাঙ্কিং এবং সব কিছুতেই এগিয়ে আছেন। তবে আশা করি যে আমাদের মেয়েরা বিগত 3-4 বছর তারা যে ফুটবল খেলেছে ইয়ুথ লেভেলে, বা তারা যে সাকসেস পেয়েছে এবং তারা একসাথেই আছে, তো আশা করি যে আমরা তাদের সাথে কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারবো। দেশের বাইরের ফুটবলের খবর। ইউরোপীয় ফুটবলের দলবদলের সময়সীমা শেষ হচ্ছে মাঝরাত। শেষ সময়ে এসেও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দলবদলের বিষয়টি সুরাহা হয়নি। বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে নিয়ে তার বর্তমান ক্লাব পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে দর কষাকষি এখনও চলছে। সবশেষ রিয়ালের দেওয়া 18 কোটি ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
এর মধ্যে নতুন গুঞ্জন ম্যানইউ ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন এডিনসন কাভানি। একাধিক সূত্র বলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এবারের দলবদলের বাজারে এরই মধ্যে £1 বিলিয়ন খরচ করেছে। এবারের সামার ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে আলোচিত দলবদল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস ছেড়ে তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। এরই মধ্যে রোনালদোর সাথে 2 বছরের চুক্তির কথা জানিয়েছে ম্যানইউ। একই সঙ্গে ফ্রি এজেন্ট হয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনার সাথে দীর্ঘ 21 বছরের সম্পর্ক পেছনে ফেলে যোগ দিয়েছেন পিএসজিতে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীর সেগুন বাগিচায় মোটর গ্যারেজের সামনে প্রাইভেট কারের ভেতর থেকে 2 তরুণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম ইউনিট। জাকিয়া আক্তারের রিপোর্ট। সেগুন বাগিচার একটি গ্যারেজের সামনে গাড়ির ভেতরে সকালে সিয়াম ও রাকিব নামে 2 তরুণ শ্রমিককে মৃত অবস্থায় দেখতে পান গ্যারেজের লোকজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন রাতে রঙের কাজ করেই ওই গাড়িতেই তারা ঘুমিয়ে পড়েন। দরজা খুললো, চাবি দিয়ে খুলছে, খইলা টুইলা ওদেরকে বের করছে। তো একজনের নাকি মুখ দিয়ে ফেনার ছিল, অনেক ফেনা বেরিয়েছে, আর আরেকজন ওই যে একবারে কাইতে ছিল পিছনের দিকে। বয়স হলে কোনো সময় নিশামানি করতে আমরা দেখি নাই, কি কারণে মারা গেছে উপর আল্লাহ কইতে হবে, আমরা কইতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। আমরা প্রাথমিকভাবে সবকিছু খতিয়ে দেখছি। আপনার এখানে ফরেনসিক টিম এসেছে আমাদের, তারা সব আলামত নিচ্ছে যে কোনো ধরনের কোনো বিষক্রিয়া বা অন্য কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, তদন্ত শেষে বলা যাবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম ইউনিট গাড়ির ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্তি ফটোস বিরতি। বিরতির পর্যা থাকছে। আফগানিস্তান ছাড়তে চাওয়াদের যুক্তরাষ্ট্রের সহায়তার ঘোষণা। কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রার সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এবার বিশ্বের বিভিন্ন দেশের রড উৎপাদনের সর্বশেষ উপকরণ বিলেট রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। গত 6 মাসে $60 মিলিয়ন সমমানের বিলেট রপ্তানি করেছে জিপিএইচ ইস্পাত গ্রুপ। এই বাণিজ্যিক সফলতা দেশের ভাবমূর্তির জন্য গৌরবজনক বলেছেন ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ইস্পাত কারখানা। জিপিএইচ ইস্পাত গ্রুপের দাবি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং গুণগত মান ঠিক রাখার কারণে চীনসহ উন্নত দেশে বিলেট রপ্তানি করা সম্ভব হচ্ছে। আমরা 100% যতগুলো বিলেট আমরা এখান থেকে পাঠিয়েছি, প্রত্যেকটা বিলেট একটা একটা করেই আমাদের ওনাদের কিউসি পাস করেছে। খুব দূরদর্শিতার পরিচয় দিয়েছে এই কারণে যে তারা লেটেস্ট টেকনোলজিটাকে অ্যাডপ্ট করেছে। বিশ্বের বাজারে এটা গ্রহণযোগ্য হচ্ছে। রপ্তানি বাণিজ্যে প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন একটি পণ্য যুক্ত হওয়ার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। কিন্তু নন ট্রেডিশনাল আইটেম যদি এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আনা যায়, দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। বাইরে থেকে স্টিল আনতাম আমরা আগে, বিলেট হ্যান্ডে এখানে গলায় রড বাইর করা হতো। আজকে সেই বিলেট এক্সপোর্ট হচ্ছে এবং সেই রড এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দেশে। বাংলাদেশের ভাবমূর্তির উপরে একটা আসনে নিয়ে গেছে এটা। দেশে ইস্পাত প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠান আজ বিশ্বমান অর্জন করেছে। সরকারি প্রণোদনা পেলে রপ্তানি বাণিজ্যে ইস্পাত শিল্পেও নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিপিএইচ ইস্পাত কারখানায় উৎপাদিত স্টিল উৎপাদনের প্রধান উপকরণ এই বিলেট এখন রপ্তানি হচ্ছে চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে। আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানা থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি স্থগিত করা হয়েছে এবং মিশনটির কার্যক্রম এখন কাতার থেকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার পরও যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সাহায্যে ওয়াশিংটন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন তালেবান সদস্যরা মার্কিনদের বাধা দিয়েছেন। কাবুল বিমানবন্দর ছাড়ার আগে সেখানে থাকা এয়ারক্রাফট, সাজোয়াজান ও উচ্চ প্রযুক্তির রকেট ডিফেন্স সিস্টেম অকার্যকর করে রেখে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুনশান কাবুল বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক। সেখানকার পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গেও আলোচনা করছে তালেবান। কাবুলের উত্তরের পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী প্রধান মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ৮ তালেবান নিহত হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা মহামারীতে 18 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর মিশরে আবার পর্যটন শিল্প জমে উঠছে। ঐতিহাসিক পিরামিড ও প্রাচীন সমাধি সহ বিভিন্ন রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে প্রতি মাসে প্রায় 3 লাখ পর্যটক এখন মিশরে ভিড় করছেন। করোনা পরিস্থিতির আগে অবশ্য এর দ্বিগুণ পর্যটক যেতেন। অবস্থার উন্নতি ঘটাতে পর্যটন শিল্প সংশ্লিষ্টদের টিকার আওতায় আনে মিশরের পর্যটন মন্ত্রণালয়। পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়। এরপর আবার মিশরের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে থাকে। এবারে অর্থনীতি সংবাদ। ভ্রমণকারীদের আকৃষ্ট করতে ফ্লাইট বাড়াচ্ছে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স। ব্যবসায়িক ভ্রমণকারীদের ফিরিয়ে আনার লক্ষ্যে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি ক্যাটারিং উন্নত করার পরিকল্পনা নিয়েছে এয়ারলাইন্সটি। বর্তমানে প্রায় 50% যাত্রী বহন ও 88% গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে লুফথানসা। জনপ্রিয় রুটে সংস্থাটি ফ্লাইট সংখ্যা বাড়াবে। প্রিমিয়াম গ্রাহকদের জন্য খাবারের নতুন মেনু যুক্ত করবে লুফথানসা এয়ার। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে রাজশাহীতে বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট বিএনসিসি। নগরের লক্ষ্মীপুর মোড়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম। সে সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে 7 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই পদক্ষেপকে সহযোগিতা করতেই ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। উদ্বোধন পর্বে ছিলেন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর শাহরিয়ার মোহাম্মদ শাকিল এবং অন্যরা। এবারে পুবালি ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। তিন জাতের গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হচ্ছে সাতক্ষীরায়। কম সময় বেশি লাভ হওয়ায় অমৌসুমী তরমুজ আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার সেনের গাতি সহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষক গত বছর পরীক্ষামূলকভাবে আবাদ করেন অমৌসুমী তরমুজ। এবার সম্প্রসারিত হয়েছে বাণিজ্যিকভাবে। আবাদ হচ্ছে 3 জাতের তরমুজ। সমিতি যে তরমুজ ওঠে তার সেই মনে করেন এই তরমুজটা খাতে খুব ভালো। বেকার ছেলেপিলি এগুলো দেখি এগুলোর মধ্যে আগ্রহ হয়ে আসছে। বিঘা প্রতি 40-45 হাজার টাকা খরচ করে 70 থেকে 80 হাজার টাকা লাভ পাচ্ছেন কৃষক। 60 থেকে 70 টাকা কেজিতে খেতেই বিক্রি হচ্ছে মধুমালা তরমুজ। এখন আমরা দেখছি ফসলটা লাভ আছে, তাই আমরা এই তরমুজ লাগাবার জন্য চাষিরা আগ্রহ করতে আসি, লাভবান আছি। এবার নিজের উদ্যোগে 20 শতক জমিতে চাষ করেছি। আশা রাখি এখন বেচাকেনা করেন, আশা রাখি খুব ভালো
আশা করা যাচ্ছে। জেলার কালীগঞ্জ সদর ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় 6 হেক্টর জমিতে এবার অমৌসুমী তরমুজের আবাদ হয়েছে। সাতক্ষীরা জেলায় এবছর তরমুজ চাষিদের সাথে আলাপ করে দেখা গেছে তারা লাভবান হবে এবং ভবিষ্যতে এই আবাদ সম্প্রসারণ হবে। তবে অতিবৃষ্টির কারণে কালীগঞ্জ আমার এই যে হলুদ যে তরমুজটা আপনার মধুমালা, এই তরমুজটা ওখানে প্রায় 7 বিঘা জমিতে লাগিয়েছিল ঘেরে রাইলে। খবর পেলাম আমি দেখে আসার তার 3-4 দিন পরে অতিবৃষ্টির কারণে তরমুজ ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। সীমিত সময়ে লাভ বেশি হওয়ায় মৎস্য ঘেরের বাঁধেও তরমুজ আবাদ করছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একদিকে তিস্তার স্থায়ী ভাঙন রোধে মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা, অন্যদিকে নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। শ্যামল ভৌমিকের রিপোর্ট। কুড়িগ্রামে 43 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে খরস্রোতা নদী তিস্তা। প্রতি বছরের মতো এবারও এই নদীর ভাঙনে বিলীন হয়েছে 2 পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। এই নদীর পশ্চিম পাশে বাড়ি, অনেক বাড়ি ভাঙছে, কিন্তু ওই বাড়ির সাথে আমারও বাড়ি। নদী ভাঙার পরে আমরা অনেক মানুষ অসহায় দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। বাজারটা ভাঙে গেছে, ভাঙে যাওয়ার পরে আমাদের এখানে আসছে নদী, বাড়ি 7 বার ভাঙছে। আমরা কিছু চাই না, ইলিশ ফিলিপ কিছুই চাই না, আমার শুধু নদীটা বাঁধি দেখ। নদী খনন হবে বা বাঁধ হবে, এটা আমরা দূর থেকে শুনতেছি। মনে করো আমরা গরিব মানুষ করে মিলি খাওয়ার পামু, একটা বাঁধ হবে, এটা আমরা চাই। রাজারহাট ও উলিপুর উপজেলার ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলা হচ্ছে। তবে স্থায়ী ব্যবস্থা হিসেবে মেগা প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে সেখানে আমরা ভাঙন রোধ করতেছি। তিস্তার যে একটা মহাপরিকল্পনা বা মেগা প্রকল্প একটা বর্তমানে প্রকৃতিহীন রয়েছে, তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর সামগ্রতা যদি প্রকল্পটা অনুমোদন হয়, তখন দেখা যাবে যে তিস্তার পাড়ে মানুষের যে নদী ভাঙনের দুর্দশা এটা থেকে মুক্তি পাবে। তিস্তা মহাপরিকল্পনায় 108 কিলোমিটার নদী খনন এবং 173 কিলোমিটার তীর সংরক্ষণ করা হবে। তিস্তার 2 পারে হবে অর্থনৈতিক অঞ্চল, মিটবে এ অঞ্চলের পানি সমস্যা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। দেশের বাজারে নতুন ফোন আনছে ওপো বাংলাদেশ। এবারের ফোনটিকে ওপো বলছে স্বল্প বাজেটে অলরাউন্ডার। নতুন এই ফোনটিতে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউন্টেড সেন্সর ও বড় পর্দা সহ বিভিন্ন সুবিধার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এতে থাকছে 5000 মিলি অ্যাম্প ক্ষমতার ব্যাটারি, যাতে এক চার্জেই সারাদিনের ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সহ সবকিছুই সম্ভব হবে দাবি অপোর। ট্রিপল ক্যামেরার এই ফোনটির পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরার রেজুলেশন 2 মেগাপিক্সেল করে। ম্যাক্রো লেন্স ফিচারযুক্ত 190 গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে 3 জিবি র্যাম ও 32 জিবি রম। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 45 পয়েন্ট বেড়ে 6869 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 376টি কোম্পানির 2249 কোটি 34 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 402 কোটি 45 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 225টির, কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দ ইফাত অটোস বিরতির পর্যা থাকছে। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি এখনো বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ। বন্যা
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার খারজানির চর, সুন্দরগঞ্জের কাপাসিয়া, শ্রীপুর, বেলকা, ফুলছড়ির রতনপুর, উড়িয়াসহ বেশ কিছু গ্রামের অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। গবাদি পশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। মানুষের খাদ্য তো আমার নাই, খাদ্য বানে আমি মরে নেই। পানির মধ্যে ভেজে থাকি, কাপড় বাঁচে না, কোনো চকি সব মারি গেছি, থাকি কেমন করি, আমার খুবই সমস্যা। চেয়ারম্যান মেম্বাররা কোনো এলাকা নেয় না, কোনো খবর নেয় না। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা কবলিত হয়ে পড়েছে 5টি উপজেলার 25টি ইউনিয়নের প্রায় 70,000 মানুষ। এসব অঞ্চলের ফসলের মাঠ ও রাস্তা তলিয়ে আছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলায় প্রায় 15 হেক্টর জমির রোপা আমন ও 100 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে প্রায় নষ্ট হয়ে গেছে। দুর্ভোগে রয়েছে চর, দ্বীপচর ও নিচু এলাকার 60,000 পানিবন্দী মানুষ। খরচপাতি কোনো মতে একদিন যদি করিতে 10 দিন নেই, টাকা পয়সা নেই, কি দিয়া করি। এমন পরিস্থিতি, পানি তো বাড়তেছে, এখন তো কমতেছে না। এখন এমন অবস্থা, দেন বাড়িতে বেড়াইতে নৌকা ছাড়া বেড়া যায় না। এখন বাজার করা অসুবিধে, এমন মুসিবত হয়ে গেছে। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা, চিনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া, সাপধরি ইউনিয়ন ও দেওয়ানগঞ্জের চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নের নিচু এলাকা এখনও পানির নিচে। বন্যার্তদের জন্য 39 টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বাঁধের একটি বড় অংশ ভেঙে গেছে। এতে ভেন্ডাবাড়ি এলাকার 150 পরিবার ও কয়েকশো একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্যার্তদের। টাঙ্গাইলের প্রধান নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 15ই আগস্ট জাতির পিতাকে যারা হত্যা করেছিল সেই মহল আবার শেখ হাসিনাকে 21শে আগস্ট হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বঙ্গবন্ধুর শিক্ষা, দর্শন ও উন্নত বাংলাদেশ বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসকে ঘিরে হৃদরোগ সচেতনতায় 1 মাসের কর্মসূচি শুরু করছে স্বেচ্ছাসেবী সংগঠন হেলদি হার্ট, হ্যাপি লাইফ অর্গানাইজেশন, হ্যালো এবং আইপিডিআই ফাউন্ডেশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার মহসিন আহমেদ জানান, সেপ্টেম্বরে 4 তারিখ রাজধানীর ধানমন্ডি লেক, 11 তারিখ রমনা পার্ক, 18 তারিখ হাতির ঝিল, 25 তারিখ গুলশান লেক পার্ক এবং 29 তারিখ শাহবাগ, বিজয় সরণি, বনানী ও গুলশানের ট্রাফিক সিগন্যালে বিনামূল্যে রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ হৃদরোগ সম্পর্কিত স্বাস্থ্য পরামর্শ দেবেন চিকিৎসকরা। অনুষ্ঠানে আইপিডিআই এর সভাপতি অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী এবছরের হার্ট দিবসের প্রতিপাদ্য অনুযায়ী হৃদয়ের যত্নে হৃদয়বান হওয়ার আহ্বান জানান। আমরা এক একজন এক একটা প্রফেশনে সবাই একটা প্ল্যাটফর্মে জমা হয়েছি 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে, সে উপলক্ষে যে আমাদের কিছু করা উচিত। এই সেপ্টেম্বর মাসটায় আমরা সেরকমই কিছু করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু পরিষদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন অটোয়ায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রবি আলম। বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সহ অন্যরা। শোকের মাসের শেষ দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু লেখক পরিষদ। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতাকে শ্রদ্ধা জানান বিশিষ্ট লেখকরা।
এরপর পাঠক সমাবেশে আয়োজন করা হয় ছড়া কবিতায় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উদ্বোধন করেন কবি কাজী রোজি। এ সময় আয়োজনে অংশ নেন বিশিষ্ট সাহিত্যিকরা। বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারীদের বিচারের দাবি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুন নাহার এমপি, কাউন্সিলর আব্দুল আলিম মোল্লা ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আবার নিয়ে নিচ্ছে অশোক লিরান্দি ফতরস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। ক্লাবের অনুমতি না পাওয়ায় ৯ তারকা ফুটবলার ছাড়া সাজাতে হচ্ছে ব্রাজিল স্কোয়াড।